আমি সকলকে স্বনির্বদ্ধ অনুরোধ করছি নিজ নিজ আসন গ্রহণ করার জন্য। You are earnestly requested to please settle down. সকলকে অনুরোধ করছি settle down করার জন্য। আমি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ প্রিয় দেশবাসী, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বস্তরের অবসরপ্রাপ্ত অফিসার বৃন্দের পক্ষ থেকে সকলকে আসসালামু আলাইকুম। দেশ ও জাতির একটি চরম ক্রান্তি লগ্নে নৈতিক দায়বদ্ধতা থেকে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। যে সকল বয়োজ্যেষ্ঠ অফিসার এবং অফিসার বৃন্দ আজ এখানে উপস্থিত আছেন, আমি তাদের নাম ঘোষণা করছি। Former Chief of Army Staff Lieutenant General M. Nuruddin Khan, former Chief of Army Staff General Iqbal Karim Bhuiyan, valiant freedom fighter Major General Muhammad Azizur Rahman, valiant freedom fighter Major General Abu Qaisar Badrul Kabir, valiant freedom fighter Major General Jamil Hassan Bikloke, Major General Rizakul Haidar, Major General Muhammad Abdul Mateen, Major General Mujahiduddin, Major General Abdul Kalam Humayun Kabir, Major General Mahbub Alam, Major General Ruhul Amin, Major General A.T.M. Shahidul Islam, Air Vice Marshal Mahmoud, he may have been stuck on the way, Brigadier General M. Shahab Hussain, PhD, Brigadier General Sadar Rahman, Major General Firoz Hassan, Brigadier General Manzoor Kader, Brigadier General Zahurul Islam, Brigadier General Ejazul Bar Chaudhary, Brigadier General Anwarul Islam, Brigadier General Anisul Zaman, Brigadier General Zalkur, Brigadier General Fadl, Brigadier General Nasimul Kani, Commodore Maksumul Qadir, Commodore Yahya Said, Colonel Mahmudur Rahman Chaudhary, Colonel Iftikhar Mahmud, Lieutenant Colonel S.M. Ayub, Lieutenant Colonel Shamsul Islam, Major General Ziaur Rahman আমরা উল্লেখ করতে ভুলে গেছিলাম, Lieutenant Colonel Amin, Lieutenant Colonel Masood, Lieutenant Colonel Mustafi, Lieutenant Colonel Saidu, Lieutenant Colonel Mahtab, Lieutenant Colonel Monayan, Lieutenant Colonel Maktub Ahmed। আমি যাদের নাম উল্লেখ করতে পারিনি সেটা নিতান্তই অনিচ্ছাকৃত। প্রিয় দেশবাসী, 30 লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রান্তীয় বাংলাদেশ। অতি সম্প্রতি 1971-এর মহান মুক্তিযুদ্ধ ব্যতীত এই উপমহাদেশের
ইতিহাসে সবচেয়ে বর্বরোচিত, মর্মান্তিক ও অত্যন্ত হৃদয় বিদারক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যার কারো এখনো ছিল না। এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শিশু কিশোর, তরুণ তরুণী ও বিভিন্ন শ্রেণী ও পেশার আপামর মানুষ আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, শান্তি কামনা করছি। আমি সকলকে উঠে দাঁড়িয়ে নাম না জানা এবং নাম জানা অগণিত শহীদদের বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সবিনয় অনুরোধ জানাচ্ছি। সময় শুরু। অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। আজ এখানে যে সকল অবসরপ্রাপ্ত অফিসারবৃন্দ উপস্থিত আছেন, তারা এই দেশ ও মাটির সন্তান। তাদের চিন্তা, চেতনা, তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা দেশের ছাত্র ছাত্রী ও আপামর জনগণের থেকে আলাদা কিছু নয়। তারা দেশের জনগণের থেকে বিচ্ছিন্ন কিছু নয়। উপস্থিত অনেকেই যারা এখানে আছেন, তারা জন্মলগ্ন থেকে অন্তরের সবটুকু দিয়ে তিল তিল করে সশস্ত্র বাহিনীকে গড়ে তুলেছেন এবং তাদের এই আত্মত্যাগ দেশ ও বিদেশে সেনা, নৌ ও বিমান বাহিনীকে অপরিসীম সুনাম ও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। আজ আমরা যখন এখানে উপস্থিত, তখন সশস্ত্র বাহিনী অতি গৌরবময় ভাবমূর্তি ভীষণভাবে, মারাত্মকভাবে প্রশ্নের সম্মুখীন। চরম সংকটময় এই পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত অফিসারদের অবস্থান সুস্পষ্ট করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আজকের এই প্রেস কনফারেন্স সাংবাদিক সম্মেলনে প্রথমে 5জন অবসরপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ অফিসার প্রত্যেকে 2 মিনিট করে বক্তব্য পেশ করবেন। তারা হলেন প্রথমেই ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, প্রাক্তন ইলেকশন কমিশনার; ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুল আনাম খান; তৃতীয় বক্তব্য রাখবেন মেজর জেনারেল রেজাকুল হায়দার; চতুর্থ বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জামিকি হাসান বীর প্রতীক; সবশেষে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান বীরোত্তম। এরপর ফর্মার চিফ অফ আর্মি স্টাফ, প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল কাদের ভূঁইয়া উপস্থিত সকলের পক্ষ থেকে বিবৃতি পাঠ করবেন, প্রথমে বাংলায়, এরপর ইংরেজিতে। পরিশেষে ফর্মার চিফ অফ আর্মি স্টাফ, প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল এম নুরুদ্দিন খান সমাপনী বক্তব্য রাখবেন। আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে, এই প্রেস কনফারেন্সে
there will be no question and answer session. আমি এখন সবিনয় অনুরোধ করব ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে 2 মিনিটে তার বক্তব্য পেশ করার জন্য। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
সাখাওয়াত হোসেন। আমি এখন বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল শাহিদুল আলম খান। উপস্থিত সুদীর্ঘ কংগ্রেস এবং উপস্থিত মিডিয়ার বিভিন্ন যখন আমাকে বলা হলো যে 2-1 মিনিট বক্তব্য রাখতে, তখন আমি একটা ইনসিডেন্ট মনে পড়ে গেল, ঐতিহাসিক। এটা আমেরিকান সিভিল ওয়ারের যুদ্ধের সময় অ্যাব্রাহাম লিঙ্কনের কাছে সিভিল ওয়ারে মৃত এক জওয়ান সৈনিকের মা দেখা করতে এসেছিল। তখন লিঙ্কন বলেছিলেন, there are times when no man is weak. I think it is such a time that words fail me. যখন দেখি রাস্তাটাকে নিরীহ শিশু, নিরীহ শিক্ষার্থী, তাজা ভোটের রক্ত রাজপথ রক্তাক্ত হচ্ছে, তখন নিজেকে নীতি মনে হয়। I feel ashamed to be alive. It's not their chest that should be taken with bullets. It is we, their guardians, who should have taken the bullets in their chest. বিগত পারে তার জন্য আমরা দুঃখিত, তার জন্য আমরা লজ্জিত। This has been avoided. Getting avoid করা যেত, that's a different issue altogether. ওটা তো আমরা যেতে চাচ্ছি না। কিন্তু আমার কথা হলো, আমরা এই ক্লান্তি লগ্নে আমি একজন প্রাক্তন সৈনিক হিসাবে বলতে চাই যে আমি চাই না এমন একটা পরিস্থিতি আসুক যেখানে আমাদের সেনাবাহিনীকে কমন ম্যান পাবলিকের বিরুদ্ধে, or it appears that the army is being hostile and hostile against the public. আমি মনে করি army or armed forces should not be used to perpetuate political power. It has never succeeded and it will not succeed. এবং আমরা চাই না যে পাবলিক মনে করুক যে আমার ভাইয়েরা যারা আজকে আর্মিতে আছেন তারা পাবলিকের কর্তৃপক্ষ। আমি সেনাবাহিনী প্রধানের বক্তব্য সমর্থন করে উনি বলেছেন যে আমরা জনগণের পাশে থাকতে চাই। যদি জনগণের পাশে থাকতে হয় তো বন্ধুদের জনগণের দিকে কাজ করে না। No army can afford to shoot its own people. No army should shoot. জনগণের পাশে থাকা to protect জনগণ। আজকে আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বিভিন্ন জায়গায় ব্লু ফ্ল্যাগের আন্ডারে অপারেশনে তারা সিভিলিয়ানদের প্রোটেক্ট করছে। আর আমরা আমাদের দেশে এলিজিবলি যে হতাহত হচ্ছে, সে হতাহতের জন্য আমাদেরকে দায়ী করা হচ্ছে। I resent this allegation এবং আমি I hope that all actions should be taken to make sure that the army is not seen to be an antagonistic party of the public, and that the Chief of Army Staff's assurance that the army and the armed forces will find the army and the armed forces alongside the people
at this juncture in the country's history, সেটা actually প্রতিফলিত হবে on ground. আমি এটি বলছি ধন্যবাদ। Thank you very much, Brigadier General Shahidul Anam Khan. I would now like to formally request Major General Razakul Haidar to come on the rostrum. General Razak. General Nuruddin and all seniors, peers and juniors, Assalamu alaikum. Very sad moment for us today. Very, very sad. I only wish the students who initiated the whole movement, they will outrightly become victorious. It hasn't. There is no income. Paying respect to all the martyrs who have shed their life unknowingly, purposefully, by sycophants and pests. I thank all of them. May Allah bless us all. Thank you very much. Thank you, sir. আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জামিল হাসান বীর প্রতীক জেনারেল জামিল। বিসমিল্লাহিররহমানিররহিম। আমার একই মানসিকতা এগুলো সাধারণত অন্তরের অন্তঃস্থল থেকে ফিল করছিল। আমি যখন দেখি ছবিগুলি আমি সহ্য করতে পারি না। আমার ঘরে মাত্র ছেলেরা বড় নাতি নাতি আছে কিংবা মৃত্যুবরণ করেছে বলে আমাদের পুলিশ আমাদের নিরাপত্তা বাহিনী কিরকম অমানুষিকের মতন তাদের সাথে বিহেভ করেছে। এই দেশে এই সোনার বাংলাদেশে এরকম ভাবে চিন্তা করি না। ৭১ মধ্যে বলেছি যেটা ব্রিগেডিয়ার সাকাত মনে বলেছেন আমাদের আর্মি প্রাচুর্য ছিল না কিন্তু প্রাণ ছিল এবং মনে করেছিলাম এই সোনার বাংলাদেশে হেসে খেলে একটা জীবনটা হবে। আজকে দুরবস্থায় আমরা বের করেছি অচিন্তনীয় এবং আমি চাই না যে আর্মি নিয়ে আমি গর্ব করি যে আর্মির শেষ প্রশাসন জনগণের তাকে আজকে দেশের ক্রান্তি বলেন সবসময় সেনাবাহিনী এসেছে। হ্যাঁ, রাজনৈতিক ঘটনা ব্যাখ্যা করতে চাইবে অনেকে কিন্তু আর্মি সবসময় শেষ ভরসা এটাকে জনগণের মুখোমুখি করে এই পর্যায়ে আমরা কখনোই নামানো। আরেকটা কথা বলতে চাই জেনারেল ওয়াকাবের উদ্দেশ্যে আমার অত্যন্ত স্নেহ পরিমাণ আমার সাথে চাকরি করেছে আজকে আমি শ্রদ্ধেয় সেনাপ্রধান। নেতৃত্ব কিন্তু আল্লাহর একটা নিয়ম, এটা সবাইকে নেতৃত্ব দেয় না, সবাই সেই ব্যবস্থা পায় না। এত বড় একটা আর্মি গর্বিত একটা আর্মি নেতৃত্বে এসেছে যেভাবেই এই আল্লাহর নিয়ম হবে এবং এটা কিন্তু তার অবস্থান যারা আছে এই প্রতিষ্ঠান যারা আছে এটা একটা জাতীয় প্রতিষ্ঠান। এই নেতৃত্বে থাকা একটা বিরাট সৌভাগ্য এবং দেশ এবং আমরা প্রমাণ যারা আছে তারা আমাদের তাকিয়ে আছে। গতকালকে সবার সাথে কথা বলেছেন কিন্তু যেটুকু আমরা জানতে পেরেছি টিভি স্টলে বা অন্যভাবে অনেকটা সাদা বাংলা বলছে আমার কাছে। আমি জানি না উনি ডিপ্লোমেটিক কথা বলেছেন কিনা বা ইন্টারভিউতে লাইন্স কোনো কিছু মনে করেন কিনা, কিন্তু যেসব আসছে এগুলি সাধারণ কথা। কিন্তু যদি এটাই বলেছে এটা যদি উনি মনে করে এই নির্দেশ দিয়ে থাকে যে জনগণের সাথে কনফ্রন্টেশনে যাবেন না, গুলি করবেন না, আপনি চিন্তা করবেন সোলজারকে আমি অর্ডার দিব গুলি করতে, ভাই ব্রাদার গ্রামীণগঞ্জে আছে, ও তো আজকে এই অবস্থার মধ্যে আছে। আর যখন আমি টিভিতে স্টলগুলি দেখি আমার খুব ফেটে যায়, চোখ থেকে পানি চলে আসে। কিভাবে সাধারণ হয়েছে একটা এপিসি থেকে ছেলে তখনই ধুচ্ছে তাকে ট্রেন করে টেনে ফেলে দিল, টেনে নিয়ে গেল পুলিশটা বিল কি ফোর্সটা নিয়েছে আমরা ভাই সামনে আসেন এদিকে আসেন। এটা তো সেরকম দেখেছি আমি চাইব আমি আমাদের সেনাবাহিনী একজন প্রাক্তন সদস্য হিসেবে বলতে চাই
সেনাবাহিনীর জন্য এই পরিস্থিতি উত্তরণ করে পজিটিভ পেছনে কন্ট্রিবিউট করে, তাতে এই মানে এই বিশৃঙ্খল পরিস্থিতিকে আমরা উত্তরণ হতে পারে এবং যেন সঠিক নেতৃত্ব দান করা হয় তাদের। আমরা এই সেনাবাহিনীর প্রতি আমাদের গৌরবতা সবার আগে জানি যে একদিনের জন্য চাকরি করছে, তার জীবনে মুখের মধ্যে এই সেনাবাহিনী আছে, আমাদের সাহায্য সহযোগিতা সাপোর্ট সবসময় আছে। এবং আমি যখন ছেলেদের দেখে আমি প্রায় বলতাম যে ওই জেনারেশন তো ঠিকঠাক জেনারেশন, ও কি করবে, কিন্তু যা দেখিয়েছে তারা হ্যাটস অফ টু দেম। এবং কালকে পররাষ্ট্রমন্ত্রী বলছে এই ছাত্রদের আন্দোলনটা একটা রাজনৈতিক আন্দোলন হয়ে গেছে। ইয়েস, ইটস কারেক্ট। ঐতিহাসিক যে কটা ছাত্র আন্দোলন হয়েছে সেই 52 থেকে সবই তো রাজনৈতিক এবং সফল রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। এই মেসেজটা যেন বুঝতে পারবে এবং আমি আশা করব সর্বোচ্চ আসনে যিনি আছেন এটা যত তাড়াতাড়ি বুঝতে পারেন, যত তাড়াতাড়ি সমাধান করতে পারেন, আমরা এই উত্তরণ করতে পারি এই পরিস্থিতি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এখন বক্তব্য রাখবেন আমরা যারা এখানে উপস্থিত আছি এবং যারা এখানে উপস্থিত নাই, আমাদের সকলের আইকন, বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব, সেনাবাহিনীর প্রাইড, সমগ্র বাংলাদেশের গৌরব, একটি গৌরবযুক্ত নাম, একজন লেজেন্ড, বীর মুক্তিযোদ্ধা, ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান বীরোত্তম। আমি স্যারকে অনুরোধ করছি এখানে আসার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত জেনারেল মন্ত্রী, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ইকবাল শরীফ ভুইয়া, প্রাক্তন সেনাপ্রধান, আমার প্রাক্তন সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কখনো চিন্তা করিনি আমি এই জাতীয় একটা অনুষ্ঠানে আসবো এবং আজকে সকালে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি যাব। আমার পরিবার থেকে প্রচন্ড চাপের মধ্যে আমি এখানে এসেছি। আমি আসতে চাইনি কারণ জিনিসটা এবং পরিস্থিতিটা আমি কোনো মতেই মেনে নিতে পারছিলাম না, কোনো মতেই মেনে নিতে পারছিলাম না। দেশে আন্দোলন হয়েছে, দেখেছি, পড়েছি, কিন্তু আন্দোলন যে এই পর্যায়ে পৌঁছাবে আমাদের দেশে এটা আমি কখনো ভাবিনি। আমাদের দেশের সরকার যেটা আছে একটা মুক্তিযুদ্ধ পরবর্তী সরকার এবং তাদের সব কিছু মুক্তিযুদ্ধের সাথে জড়িত আছে। যে ঘটনাটা হয়ে গেল, এখন যদি আমি পিছনের দিকে তাকাই এবং বর্তমান যে পরিস্থিতিতে আমাদের সরকার এবং শাসক গোষ্ঠী আছে, এরা যদি ওই সময় এই অবস্থায় থাকতো তাহলে এই পরিস্থিতিটা উদ্ভব হয় না। আমি কি বোঝাতে পারলাম কিভাবে কি অবস্থা এখানে আসলো? এখন তো সরকার যা বলেছে তাই হয়, তাদের সব দাবি তারা মেনে নিল, কিন্তু প্রথম আমরা কি করলাম, তাদের সাথে কি ব্যবহার করলাম, কেমন করে আমি আমার লোকদেরকে উস্কিয়ে দিলাম। আমি দুঃখিত, আমার পূর্ববর্তী বক্তারা সবাই এক বিষয় নিয়ে কথা বলেছেন, সেনাবাহিনী। আমি একটু বোধহয় বিচ্যুত হয়েছি, কিন্তু এটা আমার মনের আভ্যন্তরীণ যেটা আমি চাপা দিয়ে রাখতে পারিনি, এটা বেরিয়ে আসছে। ছাত্র টিভিতে যখন দেখে অনেক বলা হয় দুষ্কৃতিকারী, টিভিতে আমি একটা তো আমি গিয়েছে তার দুষ্কৃতিকারীর চেহারা আমি দেখি না। যারা পুড়িয়েছে
কতগুলো স্থাপনা আমার কেন জানি মনে হয়েছে ওগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দিতে সাহায্য করা হয়েছে। আমরা কি পয়েন্ট ইনস্টলেশনে এটা বলে থাকি, এইসব জায়গার নিরাপত্তা বিশেষভাবে রাখা হয়। কিন্তু আপনারা যদি ওই সময়কার ভিডিও ফুটেজ দেখবেন, কোনো নিরাপত্তা ছিল না। তাহলে কি আমি মনে করার কোনো সম্ভাবনা আছে এগুলো ঠিক আছে, করতে আছে, করুন। গুলি কেন কখন হয়নি, পরবর্তীকালে আমাদের নিজের মূল্যবান প্রাণ আর হলো, এগুলো তো ফিরে পাবো না। কিন্তু এখন জন্য আল্লাহর হস্তে আমরা এই জায়গাতে থামি। আর যেহেতু মোটামুটি সব দাবি মেনে নেওয়া হয়েছে, যদিও 9 দাবির পরবর্তী এক দাবি আসছে। আমি এটা রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিক বিষয়, আমি এটা নিয়ে কথা বলবো না। তো আমার মনে হয় এখন সকলের চিন্তা করার ব্যাপার যাতে আর রক্তপাত না হয়। আর যে বিষয়টা নিয়ে সকলেই কথা বলেছে, সেনাবাহিনী, আজকে 25 বছর হয়েছে আমি অবসরে গিয়েছি, কিন্তু একবারও আমার মনে হয়নি যে আমি সেনাবাহিনীতে আর নাই। থাকিও সেনাবাহিনীর আশেপাশে, প্রত্যেকটি মুহূর্তে আমার মনে হতো আমি সেনাবাহিনীর সদস্য, এবং এখনো মনে হয়। কিন্তু গত কদিন থেকে আমার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যেসব কথা বলে আমার সত্যি খুবই খারাপ লাগে। এই জিনিসগুলো আমাদের প্রাপ্য না, আমাদের সেনাবাহিনীর এই জিনিসগুলো প্রাপ্য না। এই সেনাবাহিনী আমরা প্রশিক্ষণ দেখেছি কিভাবে কি হয়, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি আমাদের সেই প্রশিক্ষণের কোনো চিহ্ন আমি পাইনি, দেখিনি। আমরাও সিভিল পাওয়ার, বেসামরিক প্রশাসনের সহায়তা আমরা কর্তৃত্ব পালনে গিয়েছি। 10টা গুলি দেওয়া হলো আমাদের সৈনিককে। পাকিস্তান আমল থেকে আমি বলছি, সেই লাল কাপড় লাগানো হতো, ওয়ার্নিং দেওয়া হতো আপনারা এটা বন্ধ করে নতুবা গুলি করা হবে। এবং গুলি করার জন্য নির্দিষ্ট লোককে বলা হতো তুমি গুলি করবা, এবং ওই যে দেখা যাচ্ছে আমরা ডিজিটালকে দেখিয়ে দিতাম যে ওকে গুলি করবে। তারপরে নির্দেশ ছিল গুলি করবে হাঁটুর এই পাশে নিচে অংশে গুলি করবে। এইসব প্রশিক্ষণ ছিল আমাদের। ঠিক ওইভাবে গুলি করা হতো, সাথে ম্যাজিস্ট্রেট থাকতেন। ম্যাজিস্ট্রেট বলতেন হ্যাঁ ঠিক আছে আপনারা গুলি করেন। কিন্তু এখন লোকে তো পাখি শিকার এভাবে করে না, এটা কিন্তু সঠিক না। আমি যেহেতু আমি এখন মনে করি আমি সেনাবাহিনীর সদস্য, এবং কালকে সেনা প্রধান নাকি উনি বলেছেন আর এরকম গুলি করা হবে না, দেরিতে হলেও আমি মনে করি এটা একটা ভালো সিদ্ধান্ত। এবং সেনাবাহিনীকে রাখা হয় দেশ রক্ষার খাতিরে। আভ্যন্তরীণ যুগে কখন তাদেরকে ব্যবহার করা হয়, যখন বাকি যত বাহিনী আছে তারা ব্যর্থ হয়। আর আমাদের যদি ওই বাহিনীগুলো ব্যর্থ হয়ে গিয়ে থাকে, ইতিমধ্যে কি প্রয়োজন ওদেরকে রাখা? আমাদের এখন মনে রাখা দরকার আমরা দেশ রক্ষার জন্য নিয়োজিত এবং থাকি, এবং বাকি বাহিনীগুলো তারা যদি সঠিকভাবে বাছাই করে করে দুষ্কৃতিকারীদের তাকে গুলি করত, তাহলে যেসব নাম আর যেসব ছাত্রের পরিচয় আমরা দেখি, তাদের যে বয়স দেখি, এই বয়সের লোকজন কথা হতো না, যেহেতু তারা নির্বিচারে
গুলি চালিয়েছে। এই জন্য আজকের এই দেখা যাচ্ছে দেশের বিদ্যমান অবস্থায় সংকট নিরসনের করণীয়। আমার মনে হয় সংকট নিরসন আমাদের জন্য এটা বিরাট ব্যাপার, আমাদের আয়ত্তের বাইরে, ওটাতে আমরা নিয়োজিত নই। আমরা যেখানে যে ব্যাপারটা যখন আলাপ করেছি সকলে, আমরা যেন মানবিক হই, আমরা যেন মানবিক হই। আপনাদের অনেক ধন্যবাদ। Thank you very much, our icon, legendary freedom fighter, General Aziz Biruttam. I can only say that after 25 years of your retirement, you keep on inspiring us, you keep on talking our heart. You have spoken our heart. Thank you, sir. আমাদের পরিকল্পনার সামান্য বাইরে ষষ্ঠ স্পিকার এবং সর্বশেষ স্পিকার, और हमने रिक्वेस्ट ब्रिगेडियर जनरल सरदार to kindly say a few words. Brigadier General Sardar. Generals and brother officers from all over. I think we're in a serious problem, and in the midst of the problem, we can't really forecast and say where things and how things will end. We have to remain very vigilant. We only pray that things take a right, proper direction. The crisis is not over. We have to remain vigilant and remain united. Thank you. Assalamu alaikum. এখন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের পক্ষ থেকে ফর্মার চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ইকবাল করিম ভুঁইয়া উনি বিবৃতি পাঠ করবেন, প্রথমে বাংলায়, তারপর সেটার ইংরেজি ট্রান্সলেশন। जनरल इकबाल करीम भुइया। শ্রদ্ধেয় জালালউদ্দিন এবং বয়োজ্যেষ্ঠ অবসরপ্রাপ্ত অফিসারগণ এবং আমাদের শ্রদ্ধার ভাই কনিষ্ঠ অফিসারগণ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখানে উপস্থিত সরকারি বয়োজ্যেষ্ঠ অফিসার জালালউদ্দিন খানের অনুমতি সাপেক্ষে সবার পক্ষ থেকে বিবৃতি পাঠ করছি, প্রথমে বাংলায় তারপর ইংরেজি। গত 3 সপ্তাহ যাবৎ বাংলাদেশের একটি হত্যাযজ্ঞ, নির্যাতন, গুম এবং গণগ্রেপ্তারের একটি ঘটনা চলছে।
গভীরভাবে উদ্বিগ্ন, মর্মাহত এবং ব্যথিত। অজস্র কিশোর তরুণ তাজা প্রাণে অকাল জীবন অবসান ঘটায়, আর অভিভাবক হিসেবে নিজেদেরকে দায়মুক্ত ভাবতে পারছি। তাই বিবেকের তাড়নায় আমরা দেশবাসীর সামনে হাজির হয়েছি। বৈষম্য বিরোধী এই সংগ্রামের সকল শহীদের মাঠ ফেরাত কামনার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি। বৈষম্য, ভেদাভেদ ও জুলুমের অবসান করা ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের অঙ্গীকার। তানাঘতের উপর এটা দেশের সর্বপর্যায়ে ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে। সমাজের নিচের স্তরে পড়ে থাকা সংখ্যাগরিষ্ঠ মানুষের সহ্যের সীমার বাইরে চলে গেছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং এর ব্যবস্থাপনা, যার প্রতিকার ঘটাতে জনগণ আজ আত্মোৎসর্গেও পিছপা হচ্ছে। এমন কষ্টকর পরিস্থিতির ভিতর দেশবাসীকে ছেড়ে দেওয়ার জন্য যারা দায়ী, বিচারের মাধ্যমে তাদের সাজা নিশ্চিত করে পুরো ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা, ন্যায্যতা ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা না করা গেলে সমাজে শান্তি, শৃঙ্খলা ও আস্থা ফিরিয়ে আনা যাবে। দেশের নীতি নির্ধারকরা যদি বিবেক, বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন, তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়, করুণ ও মর্মান্তিক হত্যাকাণ্ড সমূহের ঘটনা ঘটত। এ সকল হামলা, আক্রমণ ও পাল্টা প্রতিরোধে অঙ্গহানি ঘটেছে অগণিত মানুষের। অন্ধ হয়েছেন বহুসংখ্যক কিশোর ও তরুণ। অসহায় নাগরিকরা প্রয়োজনীয় এবং জরুরি চিকিৎসাও পাচ্ছেন। তার উপর চলছে ব্লক রেড, সন্ত্রাসীদের মাধ্যমে বাড়িঘর ম্যাশ ছিনিয়ে ধরে নিয়ে যাওয়ার মতো ভয়াবহ সংখ্যা। মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অথবা পালিয়ে বেড়াচ্ছেন হাজার হাজার নিরপরাধ কিশোর, কিশোরী, তরুণ, তরুণী, যুবক ও যুবতী। সুস্থ মস্তিষ্কের কোনো বিবেকবান মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না। আমরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না। আমাদের দেশটাকে, এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দিতে পারি না। তাই আমি এখানে দাঁড়িয়ে ব্যক্তহীন ভাষায় বলছি, ইনশাআল্লাহ তা আমরা করতে দেব। সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তি প্রতিষ্ঠায় সচেষ্ট থাকে। কোটা সংস্কার আন্দোলনের শুরুটা দেশবাসী দেখেছেন, এর কোনো কিছুই মানুষের স্মৃতি থেকে মুছে যাওয়ার কথা নয়। প্রথম পক্ষ অর্থাৎ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছে। সারা দেশে শিশু, কিশোর ও তরুণরা শত উস্কানি, হামলা ও নির্যাতনের মধ্যেও ধৈর্য ধরে শৃঙ্খলার সাথে আস্তে আস্তে আইন মেনে সামনে পাওয়া যাচ্ছে। বিপরীতে দ্বিতীয় পক্ষ যে উচ্চ করে উস্কানি দিল, গুন্ডা পান্ডা দিয়ে সন্ত্রাস চালালো এবং পুলিশ, র্যাব, আনসার ও বিজিবি নামিয়ে আকাশে হেলিকপ্টার উড়িয়ে নির্বিচারে গুলি করে অগণিত কিশোর, শিশু ও তরুণের তাজা প্রাণ হরণ করলো, তা দেশবাসী কি এত সহজে এত অল্প সময়ের মধ্যে ভুলে যাবে? আক্রমণকারীরা গণ অভ্যুত্থানের প্রতিরোধের মধ্যে পিছপা হতে বাধ্য হল। পরবর্তী পর্যায়ে ব্যবহার করা হলো বাংলাদেশের সশস্ত্র বাহিনী। তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে কখনো সম্মুখভাগে, কখনো পিছনে ও পাশে দাঁড় করে অন্যান্য বাহিনীগুলো এই গণ আন্দোলনের উপর তাদের জুলুম, অত্যাচার ও নির্যাতন অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। কোনোভাবে এমন পরিস্থিতির দায় দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর নেওয়া উচিত নয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনী অতীতে কখনো দেশবাসী বা জনসাধারণের মুক্তি দাঁড়ায়, তাদের মুক্তি বন্দুক তাক করে। একটি রাজনৈতিক সংকটকে সামরিকীকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তীব্র বিরোধিতা করছি। পার্শ্ববর্তী দেশ মিয়ানমার সামরিক সরকারের এমন অপরিণামদর্শী সিদ্ধান্ত সম্পদশালী সেই দেশটিকে আজ ধ্বংসের মুখে দাঁড় দিয়ে দিয়েছে। এই শাসকদের গণহত্যার দায় নিয়ে এখন আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতি থেকে উদ্ভূত এই রাজনৈতিক সংকটকালে আমরা ক্ষমতাসীন সরকারের প্রতি রাজপথ থেকে সশস্ত্র বাহিনীকে তাদের ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সীমান্ত এই মুহূর্তে অরক্ষিত। ছাত্রদের যৌক্তিক আন্দোলন দমনের জন্য সীমান্ত হতে উল্লেখযোগ্য সংখ্যক বিজিবি সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। এ থেকে উত্তরণের জন্য সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নিয়ে যে কোনো আপৎকালীন সংকট মোকাবেলার জন্য প্রস্তুত রাখা প্রয়োজন। অনুরোধ করে বলছি, এ সংকট আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করুন। দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র
এমন পরিস্থিতি সংঘটিত সকল হত্যাকাণ্ড, জখম, গুলি, হামলা, ভাঙচুর, সন্ত্রাসের ঘটনা স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত হতে হবে জাতিসংঘের নেতৃত্বে এবং তাদের অধীনে। আমরা সকলে বাংলাদেশের মানুষকে সম্মান ও শ্রদ্ধা করি এবং ভালোবাসি। সশস্ত্র বাহিনীতে কর্মরত সকল সদস্য সার্বভৌমত্ব রক্ষার শপথ ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রস্তুতি নিয়ে এই পেশায় নিয়োজিত আছে। আর দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের সকল সহকর্মীকে বিনীতভাবে অনুরোধ করব সৈনিকের পেশার সর্বোচ্চ মর্যাদা, মানবিকতা ও নৈতিক মানদণ্ড বজায় রেখে দায়িত্ব পালন করবে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী গত 3 দশক ধরে অক্লান্ত পরিশ্রম ত্যাগের মাধ্যমে যে সম্মান, মর্যাদা, গৌরব অর্জন করেছেন তা আজ কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে। সার্বজনীন মানবাধিকারের সর্বোচ্চ আন্তর্জাতিক মান রক্ষা করে আপনাদের সকলকে নিজ দেশের জনগণের পক্ষে দাঁড়াতে হবে। চোখের সামনে আমরা নিজেদের মাতৃভূমিকে ধ্বংস হতে দিতে পারি। দেশ মাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এই মহান পালনে আল্লাহ নিশ্চয়ই আমাদের সকলের সহায় হবেন। ইনশাআল্লাহ তিনি নিশ্চয়ই আমাদের হেফাজত করবেন। আমাদের সকলেই একে অন্যের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। International media transcript হাবিব ইংলিশটা লাগবে না তো তোমার কি ইংলিশটা লাগবে? খুলে দিলাম না Today we appear here because we are deeply concerned, troubled and saddened by all the ignominious killings, torture, disappearances and massacres that have been tormenting Bangladesh for the past 3 weeks. Witnessing all these as guardians, we simply cannot absolve ourselves from the responsibilities associated with the untimely demise of hundreds of children, teens and young people. Hence our conscience forced us to appear before the nation today. We pray to Allah for the souls of all the martyrs of this glorious anti-discrimination movement. Our Liberation War of 1971 had pledged to abolish all forms of discrimination, division and oppression. However, the opposite has turned out to be the case today. Although these have inundated every space and aspects of our civic life, people in the margin, the majority of the population, can no longer bear the brunt of the country's dire economic condition and bad governance. In order to rectify this situation, people no longer fear to sacrifice their lives. Those who are responsible for pushing people of this country to a state of such an extreme misery will have to be brought to justice. Societal peace, order and trust have to be restored by bringing in transparency, accountability and justice, and at the same time by ensuring punishment of those responsible for the current situation. If the policymakers of the country had not lost their sanity, soul and conscience, then this unprecedented atrocity that the state has been unleashing for past 3 weeks on its own citizens would have never taken place. All the unprovoked attacks and counter-attacks instigated by the groups involved resulted in hundreds of deaths and thousands of life-threatening and life-damaging injuries. Victims of these attacks are denied of access to treatment, even the emergency ones. Besides, protesters are being vilified as terrorists, getting picked up from their home, land or gas, en masse by the law enforcing agencies aided by the ruling party.
functionaries using a method known as lottery. Thousands of innocent youths, both boys and girls, either in hiding or getting arrested in falsely implicated charges. No individual with minimum sanity and conscience can tolerate such a warlike situation in the country. We cannot wage a war on each other. We cannot allow our beloved country, its capital city, other cities and towns and villages to turn into battlegrounds. Therefore, today we take a stand and I am vocally commit that we won't allow this to happen. Inshallah, along with the members of all the classes and professions, collectively, we will put every effort to restore peace in this country. People have witnessed how the Quota reform movement began and nothing will be ever erased from their collective memory. The first party, the students, were peacefully organizing and advancing their movement. From the beginning, in the face of intense provocation, these youths showed passion, remained undeterred, and most importantly, were respectful to the laws of the land. On the other hand, the second party, the instigators, what was repeatedly provoked the protesting students by letting to the ruling party hooligans and organized forces such as police, RAB, Ansar and KGB on that. The second party used helicopters and surveillance drones overhead and gun-mounted APCs on the streets and utilized every excuse to shoot and indiscriminately kill or fatally injure the innocent youth protesting for a just cause. Do you want us to believe that the people of this country will forget all that you did to their children, to their shattered dreams, and so on? In the face of unbreakable mass uprising, when the thugs were infiltrated, they are entered the Bangladesh military into the same. Using them as cover, the members of the aforementioned much hated second party continued with their assaults and attacks on the protesting students and general public. In no way our armed forces should come forward to rescue those who have created this current situation. Never in the past, our armed forces aimed their guns at the fellow citizens or treated them as a belligerent force. Today, we, the retired officers of the armed forces, strongly opposing the scheme that has been hatched here to militarize an issue that has always been absolutely political. Over many decades, we have been witnessing events in Myanmar and know how much senseless acts of militarization have brought a resourceful nation to its knees. The military rulers there are now facing trials at the International Criminal Court for genocide and crime they have committed against humanity. We call the incumbent government to withdraw the armed forces from the street immediately, since the ongoing political turmoil has bearing on various long, unaddressed economic, social, and cultural issues. At the moment, our border is unprotected. PGP members have been withdrawn in significant numbers from the border to quell the student movement. Not surprisingly, the border is now open to parties who wish to exploit the internal turmoil of the country. Internal turmoil the country is going through. Time is right to immediately take the soldiers to barracks to prepare themselves for any eventuality as the time taken to transition from internal security mode to operational mode takes quite some time. On the same note, we also urge the government to undertake political initiatives aiming at resolving the ongoing crisis. Do not destroy the good standing of our armed forces by keeping them engaged in a disgraceful campaign. In this situation, investigation of all the killings, injuries, shootings, attacks, vandalism, abductions, arrests, and acts of violence have to be carried out by the United Nations under the school of law. We all have deep-rooted respect and affection for our fellow citizens. Each one of the service members of our armed forces is committed to sacrifice his or highest to protect and uphold the national independence and sovereignty. In this critical juncture of our nation's history, we wish to urge our colleagues at the armed forces to carry out their duties following the highest standard of respect, dignity, and ethics. For the last 3 decades, the reputation and good standing that our armed forces have achieved in maintaining global peace and security through relentless hard work and sacrifice is now at stake. You have to take side with your people in ensuring the highest standard of universal human rights. We cannot allow ourselves to be mere bystanders of an impending catastrophe befalling on our beloved motherland. Surely, Allah will assist us in carrying out His solemn duty of upholding the
independence and sovereignty of Bangladesh today. Inshallah, he will certainly be able to protect and safeguard our nation. Please do pray for each other. Allah. Media persons here, we will get copies of the statement that was read out. Okay. আমরা যারা সেনাবাহিনীতে এখানে বয়োজ্যেষ্ঠ অফিসার আছি এবং যারা নাই, যা যে মানুষটির যে জেনারেলের গাইডেন্স অ্যাডভাইস, যে জেনারেলের ডিসিপ্লিনে যিনি আমাদেরকে ডিসিপ্লিন করেছেন, আমাদেরকে ডিসিপ্লিন শিখিয়েছেন, ওনার জেনারেলশিপের সময় যিনি যে ব্যক্তিটি, যে মানুষটি সবসময় দক্ষতা, যোগ্যতা, পেশাগত উৎকর্ষতাকে প্রাধান্য দিয়েছেন, উপরে রেখেছেন, আমাদের সকলের আইকন, লিজেন্ড, এবং যার একটি সিদ্ধান্তের কারণে 1990 সালে গণঅভ্যুত্থানের সময় আমাদের দেশমাতৃকা রক্তপাত থেকে রক্ষা পেয়েছিল। Our icon, former Chief of Army Staff, General M. নুরুদ্দিন খানকে আমি স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। কখনো আমরা
এই সেনাবাহিনীতে যেগুলো কাজ করেছি, আমি অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলাম এবং সম্পদ আমার প্রত্যেকটা থাকার সময় দেশে একটা দুর্ঘটনা একটা কিছু করেছে, আমাকে সেখানে হ্যান্ডেল করেছে। এরকম থাকাকালে আমাদের দেশে সৈনিক বিপ্লব হয়, খুব হয়। আমি নিজে 17টা হ্যান্ডেল করেছি, প্রত্যেকটা হচ্ছিল এবং সফল হয়েছি। আমার যারা সহকর্মীর কাছে আছেন তাদের সকলের সহযোগিতায় আরো অনেক ঘটনা ঘটেছে আমার সময়। সিজিএস থাকতে, জিএস থাকতে, জিম থাকতে তারা আমাদের সুন্দরভাবে পদার্থ করেছি। আজকে এই ঘটনায় আমার কষ্ট লাগে যে উনি এত দফা নিহত হল। সেনাবাহিনী প্রধান হয়ে গেছিলেন, এতে আমি আশ্বাস করেছি আশা করি উনি সেই সিদ্ধান্ত পালন রাখবেন এবং আরও আমাদের দেশে। আমি এই আশাই করি এই লড়াইগুলি করার জন্য আপনার সবাই ভালো থাকবেন। আর আমি আপনাদের আমার কাছে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you very much, former Chief of Army Staff, General M. Nuruddin Khan. আমরা এখানে একটা বিষয় উল্লেখ করে জেনারেল বীর মুক্তিযোদ্ধা জেনারেল জামিল হাসান বীর প্রতীকের একটি কথা রিটারেট করতে চাই, আমাদের সকলের মনের কথা। আমরা এখানে সকলে অবসরপ্রাপ্ত অফিসার, সেনা, নৌ ও বিমান বাহিনী, কিন্তু আমাদের প্রত্যেকের রক্তে সশস্ত্র বাহিনী মিশে আছে। সশস্ত্র বাহিনী গৌরব, ভাবমূর্তি বিনষ্ট হোক, গৌরব ভাবমূর্তি পুনরুজ্জীবিত হোক, এটা আমরা কেউ চাই না। আমাদের আজকের এই সংবাদ সম্মেলন এখানেই শেষ হচ্ছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আন্তর্জাতিক এবং দেশীয় মিডিয়াকে। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সংবাদ সম্মেলন এখানে শেষ। প্রেসের এমন কেউ আছেন যে বিধিতে পাননি বাংলা? এনিবডি? আচ্ছা, সামনে আসেন। বিবৃতি নিয়ে আসুন।